ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের ধাতুবিদ্যা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ধাতুবিদ্যা জিনিসটা কি সেটা আমি বলে দিয়েছি এবং তার সঙ্গে আয়রন ধাতুটা নিয়েও কিন্তু আলোচনা করে দিয়েছি। আয়রন ধাতু থেকে কিছু প্রশ্ন আমি আগের ভিডিওতে করাইনি, আমি এই ভিডিওতে বলে দেবো, তার সঙ্গে কপার ধাতুটা আলোচনা করে দেবো। দেখো, আয়রন ধাতুতে যে মেন প্রশ্নটা আমি ওই ভিডিওতে আলোচনা করিনি, সেটা হচ্ছে কি না, আয়রনের ব্যবহারটাই আমি বলেছিলাম বিশুদ্ধ আয়রন ধাতুকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তার জন্য কি করতে হয়, আয়রনের সঙ্গে বা লোহার সঙ্গে কার্বন মেশাতে হয়। তার সঙ্গে কি থাকে না, অন্যান্য মৌল থাকে, কিন্তু সেটা অল্প পরিমাণে, ঠিক আছে, অন্য মৌল। এই কার্বনটার উপর ভিত্তি করে, মানে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে আয়রনটাকে, মানে এই সংকর ধাতুটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা কি বলেছিলাম, প্রথম ভাগটা বলেছিলাম কি কাস্ট আয়রন, ঠিক আছে, কাস্ট আয়রন। দ্বিতীয় ভাগটা কি বলেছিলাম না পেটা লোহা, ঠিক আছে। দ্বিতীয় ভাগটা কি বললাম না পেটা লোহা। তার অপর নামটা কি, তার অপর নাম কিন্তু রট আয়রন, ঠিক আছে। আর একটা কি বলেছিলাম না, সেটা হচ্ছে স্টিল। আর একটা কি বলেছিলাম, সেটা হচ্ছে স্টিল। এবার দেখো, এই কাস্ট আয়রনের কার্বনের পরিমাণটা কত, কার্বনের পরিমাণ হচ্ছে 2 থেকে 4%। এই পেটা লোহা বা রট আয়রনে কার্বনের পরিমাণটা কত, 0.1 থেকে 0.15%, ঠিক আছে। আর এই যে স্টিলে, তার কার্বনের পরিমাণটা কত না 0.15 থেকে 1.5%, ঠিক আছে। তাহলে এই কার্বনের ওপর, মানে কার্বনের পরিমাণটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কোন সংকর ধাতুটা সব থেকে বিশুদ্ধ আর কোন সংকর ধাতুটা সব থেকে অবিশুদ্ধ। দেখো, এই যে কাস্ট আয়রনের যেহেতু কার্বনটা সব থেকে বেশি পরিমাণে আছে, তার মানে এটা কি না সব থেকে কিন্তু অবিশুদ্ধ বা ইমপিওর, ঠিক আছে, বিশুদ্ধ। আর এখানে দেখো পেটা লোহা বা রট আয়রনে কার্বনের পরিমাণটা কত, 0.1 থেকে 0.15%। তার মানে এখান থেকে কি বলতে পারছো না এটা হচ্ছে সব থেকে বিশুদ্ধ, ঠিক আছে। তাহলে দেখো, তোমাদের কোশ্চেনে কিন্তু অনেক সময় পড়ে যে সবচেয়ে বিশুদ্ধ লোহা কি, তখন তোমাদের বলতে হবে কিন্তু পেটা লোহা বা রট আয়রন। আর সব থেকে যদি অবিশুদ্ধ লোহা বলে, তখন তোমাদের বলতে হবে কিন্তু কাস্ট আয়রন। আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা। এবার আসছি পরের কোশ্চেনটা, সেটা কি ইস্পাতের পানদান, ঠিক আছে, ইস্পাতের পানদান। দেখো, এটা কিন্তু অনেক সময় 2 নম্বরের কোশ্চেন পড়ে। ইস্পাতের পানদান, লোহাকে স্টিলকে যদি আমি লোহিত তপ্ত করে জলে ডুবিয়ে তারপর 200 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে কি স্টিলের নমনীয়তা এবং দৃঢ়তা বেড়ে যায়। এই পদ্ধতিকেই বলা হয় ইস্পাতের পানদান। আমি লিখে দিচ্ছি একবার, ঠিক আছে। স্টিলকে লোহিত তপ্ত করে, স্টিলকে লোহিত তপ্ত করে জলে ডুবিয়ে, লোহিত তপ্ত করে জলে ডুবিয়ে আবার 200 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে এর নমনীয়তা ও দৃঢ়তা বাড়ে। এটার ঢয়ে শূন্যরা, ঠিক আছে, দৃঢ়তা বাড়ে। এই পদ্ধতিকে বলা হয় ইস্পাতের পানদান। আশা করি বুঝতে পেরেছো, কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছি আমরা কপার ধাতু সম্পর্কে আলোচনা। দেখো, কপার ধাতুর সংকেত তোমরা সবাই জানো। এর সংকেতটা কি, এর সংকেত হচ্ছে Cu, ঠিক আছে। যোজ্যতা কত, যোজ্যতা হচ্ছে 1 অথবা 2। পারমাণবিক গুরুত্ব কত, পারমাণবিক গুরুত্ব হচ্ছে 63.57,
ঠিক আছে। পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্বটা কত বললাম না 63.57, কিন্তু যখন তোমরা রাসায়নিক গণনাতে অঙ্ক করেছো তখন কিন্তু এটাকে নিয়ারলি 63 হিসাবেই ধরা হয়। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আসছি উৎস। আমি তোমাদের বলেছিলাম যে প্রকৃতিতে যেসব ধাতুগুলো মানে বেশিরভাগ প্রাপ্ত ধাতুগুলোই কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কোনগুলোকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? সোনা, রূপা, মার্কারি, প্ল্যাটিনাম, এইগুলোকে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায়। সুতরাং এখান থেকে কি বলতে পারি না কপার ধাতুটাকেও কিন্তু খুবই অল্প পরিমাণে আমরা মুক্ত অবস্থায় পেতে পারি। তাহলে অল্প অল্প পরিমাণে, খুবই অল্প, ঠিক আছে, অল্প পরিমাণে এই ধাতুকে মুক্ত অবস্থায় পাই, মুক্ত অবস্থায় পাই। আশা করি বুঝতে পেরেছো উৎসটা। এবার আসছি খনিজগুলো, ভীষণ ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, কপারের খনিজগুলোর নাম কি? একটা হচ্ছে কিউপ্রাইট, মানে এটাকে যদি আমি অক্সাইড রূপে ধরি, আমি নিচে লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, অক্সাইড রূপে কি না কিউপ্রাইট, যার সংকেত কি না Cu2O। এখানে যেহেতু অক্সাইড সেই কারণে এখানে অক্সাইড মূলকটা আছে। ঠিক আছে, আর একটা কি না ম্যালাকোনাইট, ঠিক আছে, ম্যালাকোনাইট, যার সংকেতটা কি Cu। ঠিক আছে, তাহলে অক্সাইড রূপে কিন্তু এই দুটো হিসাবে পাওয়া যায়। এবার আসছে আমরা সালফাইড রূপে, ঠিক আছে, সালফাইড রূপে আমরা কিভাবে পেয়ে থাকি না সালফাইড রূপে আমরা কপার গ্লান্স আর কপার পাইরাইটিস, অপর নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ অপর নাম দিয়েও কিন্তু মাঝে মাঝে কোশ্চেন পড়ে। কপার গ্লান্স বা এর অপর নাম কি না চ্যালকোসাইড, এটা কিন্তু চ্যালকোসাইড, যার সংকেতটা কি না Cu2S। ঠিক আছে, আর একটা বললাম কপার পাইরাইটিস, ঠিক আছে, কপার পাইরাইটিস বা এর অপর নাম কি চ্যালকোপাইরাইট। ঠিক আছে, চ্যালকোপাইরাইট। আর সংকেতটা এবার লিখতে হবে, সংকেতটা কি না Cu2S, আগেরটার মতো কপার গ্লান্স, তার সঙ্গে কি থাকে না তার সঙ্গে কিন্তু Fe2S3 এটা কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে সালফাইড রূপে এই দুটো পাওয়া যাচ্ছে, অক্সাইড রূপে এই দুটো পাওয়া যাচ্ছে। এবার আসছি আমরা কার্বনেট রূপে। ঠিক আছে, কার্বনেট, তার আগে বলে দিই এখানে যেহেতু সালফাইড আছে, এখানে দেখো সালফাইড কিন্তু মূলকটা আমরা পাচ্ছি, এখানেও কিন্তু সালফাইড মূলকটা আমরা পাচ্ছি। ঠিক আছে, কার্বনেট রূপে কি না ম্যালাকাইট, কার্বনেট রূপে কি বললাম না ম্যালাকাইট, সংকেতটা কি Cu2, কারণ কপারের যোজ্যতা 2 হয়, তোমরা আগেই পড়েছো এখানটায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সংকেতটা ম্যালাকাইট, এটা আর একটা কি না হচ্ছে অ্যাজুরাইট, ঠিক আছে, অ্যাজুরাইট, সংকেতটা কি 2 অণু কপার কার্বনেট কমা বা ডট, ঠিক আছে, CuOH2। ঠিক আছে, তাহলে কার্বনেট রূপে আমরা কিন্তু এই দুটো হিসেবে পাই। এবার আমরা জানবো যে আকরিক কোণগুলো কপারের, যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আকরিক কোণগুলো না কিউপ্রাইট, কপার গ্লান্স, কপার পাইরাইটিস। ঠিক আছে, তাহলে কোনগুলো বললাম না কিউপ্রাইট, কপার গ্লান্স আর কপার পাইরাইটিস, এই তিনটে হচ্ছে কপারের আকরিক।
তোমাদের যখন কোশ্চেনে পড়বে যে কপারের একটি আকরিকের নাম করো, তখন তোমরা তিনটের মধ্যে যে কোনো একটা লিখে তার পাশে কিন্তু সংকেতটা লিখে দেবার অবশ্যই চেষ্টা করো। আর আমি বললাম যে অপর নামগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করো, কারণ অপর নাম দিয়েও কিন্তু কোশ্চেন পড়ে অনেক সময়, ঠিক আছে। যেমন এখান থেকে একটা কোশ্চেন পড়তে পারে যে অ্যাজুরাইট কোন ধাতুর খনিজ, তখন তোমাদের বলতে হবে কিন্তু কপারের। আশা করি বুঝতে পেরেছো কী ধরনের কোশ্চেন পড়তে পারে। এবার আসছি রাসায়নিক ধর্মগুলো। কি বললাম না, কপারের রাসায়নিক ধর্ম, ঠিক আছে। রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্মগুলোর মধ্যে প্রথম যে ধর্মটা আমরা কিন্তু জানবো বায়ুর সঙ্গে, ঠিক আছে। এটাকে তোমরা অপশন হিসেবে বলতে পারো যে অক্সিজেনের সঙ্গে, ঠিক আছে। আমি পাশে লিখে দিচ্ছি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। প্রথমটা কি অক্সিজেনের সঙ্গে না, সাধারণ উষ্ণতায় শুষ্ক বায়ুর সঙ্গে কপারের কোনো বিক্রিয়া হয় না। কি বললাম না, সাধারণ উষ্ণতায় কপারের সঙ্গে অক্সিজেনটা কীরকম হবে না, শুষ্ক, ঠিক আছে, কোনো রকম জল থাকবে না। তাহলে এদের মধ্যে কিন্তু কোনো বিক্রিয়া হয় না। তাহলে নিশ্চয়ই অন্য শর্তে বিক্রিয়াটা হয়। কোন শর্তে না, সেটা হচ্ছে আর্দ্র বায়ুর সঙ্গে কিন্তু বিক্রিয়াটা হয়। তোমরা খেয়াল করবে যেমন আগেকার দিনে যে পিতল, কাঁসা, ব্রোঞ্জ এইসব বাসনপত্রগুলো যখন খোলা বাতাসে রেখে দেওয়া হতো, তখন কি হয়ে যেত না, সবুজ রঙের একটা আস্তরণ পড়ে যেত। ঠিক আমি কালারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ঠিক এইরকম কালার হয়ে যায়। এই কালারটা কি জন্য তৈরি হয় না, আর্দ্র বায়ুর সঙ্গে কপার ধাতু বিক্রিয়া করার জন্য। তার মানে আমি কি বললাম, আর্দ্র বায়ুর সঙ্গে, আর্দ্র বায়ু মানে কি না, অক্সিজেনের সঙ্গে কিন্তু জল উপস্থিত আছে। তাহলে আর্দ্র বায়ুর সঙ্গে কপার বিক্রিয়া করে কি তৈরি করবে না, সবুজ রঙের একটা আস্তরণ তৈরি করবে, ঠিক আছে। সবুজ রঙের আস্তরণটা তৈরি করবে, যার সংকেতটা কি, যার সংকেতটা হচ্ছে ক্ষারকীয় বা ক্ষারীয় কপার সালফেট, ঠিক আছে। ক্ষারীয় কপার সালফেট। এবার আসছে আমরা বিক্রিয়াটা কি না, এটা বললাম কি আর্দ্র বায়ু, তার মানে কি থাকবে এখানে, অক্সিজেন থাকবে, তার সঙ্গে জল থাকবে, আর বাতাসে তো কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে আমি কার্বন ডাই অক্সাইড লিখে দিলাম। কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, ধাতব কপারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে না, কপার কার্বনেট। দেখো দু ধরনের বিক্রিয়া হয়, কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইড আছে। যখন আমি কার্বন ডাই অক্সাইড নিয়ে বিক্রিয়াটা করব, তখন কি হবে না, কপার কার্বনেট, তার সঙ্গে কিন্তু কপার হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই যৌগটা তৈরি হবে। এই যৌগটার কালার কীরকম, এই যৌগটার কালার কিন্তু সবুজ কালার, যার জন্য কিন্তু সবুজ রঙের ওই আস্তরণটা পড়ে। আবার কি না, আমি এখানে বললাম দেখো ক্ষারীয় কপার সালফেট, তার মানে ক্ষারীয় কপার সালফেট মানে কি না, বাতাসে সালফার ডাইঅক্সাইড আছে, তার সঙ্গে কিন্তু কপার বিক্রিয়া করে না ক্ষারীয় কপার সালফেট সবুজ রঙের এটি তৈরি করবে। সেই বিক্রিয়াটাও কিন্তু আমি নিচে লিখে দিচ্ছি। বাতাসে অক্সিজেন আছে, কারণ এখানে আমি আর্দ্র বায়ু বললাম, তাহলে অক্সিজেন আর জল। কি বললাম, বাতাসে সালফার ডাইঅক্সাইড থাকছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের বদলে আমি কিন্তু সালফার ডাইঅক্সাইড লিখব। আর কপার ধাতু বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে না, কপার সালফেট ডট CuOH2, এটা কিন্তু তৈরি হচ্ছে। এর কালারটাও কীরকম না, সবুজ কালার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দুটো তোমাদের যদি কোশ্চেন পড়ে যে দীর্ঘদিন পিতল বা কাঁসারের বাসনপত্র যদি খোলা অবস্থায় রেখে দিই, তখন এই সবুজ রঙের আস্তরণ পড়ে কেন, তখন তোমরা এই দুটো বিক্রিয়ায় কিন্তু লিখে দেবার চেষ্টা করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার আসছি পরের বিক্রিয়াটা কি না, জলের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে। তাহলে কি বললাম, পরের বিক্রিয়াটা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া। জলের সঙ্গে সেটা স্টিম হোক বা শুধু জল হোক, কোনো অবস্থাতেই কিন্তু কপার বিক্রিয়া করে না। তার মানে আমি কি বললাম,
স্টিম বা জল কোনো অবস্থাতেই কপারের সঙ্গে কোনো বিক্রিয়া হয় না। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি পরেরটা কি না ক্ষারের সঙ্গে বিক্রিয়া। তাহলে ক্ষারের সঙ্গে আমি লিখে দিলাম, ক্ষারের সঙ্গে ধাতব কপারের কোনো বিক্রিয়া হয় না। ঠিক আছে, এবার আসছি ব্যবহার। দেখো ব্যবহার, কপারের ব্যবহার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কপারের ব্যবহারের মধ্যে আমরা কি জানি না কপারকে আমরা মুদ্রা ধাতু হিসাবে জানি। আমি কি বললাম, কপারকে আমরা মুদ্রা ধাতু হিসাবে জানি। কেন মুদ্রা ধাতু হিসাবে জানি না মুদ্রা তৈরি করতে কিন্তু কপার ব্যবহার করতে পারি। সেই কারণে আমি কি লিখব না মুদ্রা তৈরিতে কিন্তু কপার ধাতু ব্যবহার করা হয়। এছাড়া কি না মূর্তি তৈরি করতে ব্যবহার করা হয়, মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, মূর্তি তৈরিতে। 2 নম্বর পয়েন্ট কি না কপার যেহেতু তড়িৎ পরিবহন করে সেই কারণে আমরা টেলিফোনের তার হিসেবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, অনেক সময় পরে যে টেলিফোনের তার হিসাবে কেন আমরা কপারকে ব্যবহার করি তখন তোমাদের কি লিখতে হবে না কপারের তড়িৎ পরিবহন করার ক্ষমতা অনেক বেশি, সেই কারণেই আমরা কপারকে টেলিফোনের তার হিসাবে ব্যবহার করি। তার মানে আমি এখানে কি লিখছি না টেলিফোনের তার। ঠিক আছে, টেলিফোনের তার। আশা করি বুঝতে পেরেছো। এছাড়া আর কি না তড়িৎ লেপনের কাজেও কিন্তু কপার ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ লেপন, টাইপের কাজে ব্যবহার করা হয়। আর কি না তড়িৎদ্বার হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়, তড়িৎদ্বার হিসাবে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট কি না বয়লার তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই বয়লারটাকে এক ধরনের মেশিন যেখানে মানে বিভিন্ন কারখানায় কিন্তু একে তাপ উৎপন্ন করার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে বয়লার, ক্যালোরিমিটার একটা যন্ত্র। ঠিক আছে, ক্যালোরিমিটার তৈরিতে ব্যবহার করা হয়। অনেক সময় কোশ্চেন কিন্তু পড়ে ক্যালোরিমিটার বয়লার তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়, তখন কিন্তু কপার। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে ব্যবহারটা কতটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার আসছি 5 নম্বর পয়েন্টটা, তার মানে বাসনপত্র তৈরিতে। সেগুলো কিসের বাসনপত্র হতে হবে, সেগুলো হচ্ছে পিতল, ব্রোঞ্জ। ঠিক আছে, পিতল, ব্রোঞ্জ এগুলো কিন্তু সংকর ধাতু বলা হয়। এগুলোকে কি বললাম না সংকর ধাতু জিনিসটাকে আমি তোমাদের পরে কোন একটা ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, সংকর ধাতু যেখানে কিন্তু এই কপারটা কিন্তু একটা প্রধান উপাদান এই সংকর ধাতুটা তৈরি করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে যে কটা কোশ্চেন আমি করালাম কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টেলিফোনের তারের সঙ্গে আমি আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু মোটর, ডায়নামো এগুলোও কিন্তু পড়ে। ঠিক আছে, মোটর, ডায়নামো তৈরি করতেও ব্যবহার করা হয়।